সাধারণ জ্ঞানের 5 নাম্বার ক্লাসে আছি আজকে। আমি বলেছিলাম সাধারণ জ্ঞানের 30টা ক্লাস দিব, যেখানে সাধারণ জ্ঞানের বেসিক টু অ্যাডভান্স সবগুলো টপিক আমরা কভার করব। যারা ফ্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্লাসগুলো করতে চাচ্ছ, আমাদের এই ক্লাসগুলো নিতে পারো এবং ভালোভাবে মাথায় রাখবা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিসিএস সহ চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো কথা না বাড়িয়ে ক্লাসে যদি যাই, শুরুতে দেখবা বাংলা একাডেমি বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এর প্রতিষ্ঠা হয় 3রা ডিসেম্বর 1955 সালে। ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় এই প্রতিষ্ঠানটি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলা একাডেমি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল, উত্তর হবে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। তারপরে দেখো মূল ভবনের, অর্থাৎ বাংলা একাডেমির যে মূল ভবনটা আছে এর আগের নাম কি ছিল? বর্ধমান হাউস। প্রথম পরিচালক কে ছিল বাংলা একাডেমির? ডক্টর মোহাম্মদ এনামুল হক। প্রথম মহাপরিচালক কে ছিল? ডক্টর মাজহারুল ইসলাম। এটা একটু গুরুত্বপূর্ণ। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখবা এই জায়গা থেকে প্রশ্ন আসে যে প্রথম পুরস্কার চালু হয় কবে? 1960 সালে। এবং একটু ভালোভাবে মাথায় রাখবা, এই 1960 সালে কিন্তু আমাদের দিয়াগো ম্যারাডোনা জন্মগ্রহণ করেন, ঠিক আছে? এই 1960 সালে ওপেক প্রতিষ্ঠা হয়। ওপেকের নাম শোনো নাই? সেটা হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় বা তেল নিয়ে গবেষণা করে সেই ওপেক 1960 সালে তার যাত্রা শুরু করে। এই ওপেক নিয়ে যদি আমি আরেকটু বিস্তারিত কথা বলি, তাহলে দেখবা এই ওপেকের যাত্রা শুরু হয়েছিল কিন্তু তোমার ইরাকে, বাট বর্তমানে এর সদর দপ্তর হচ্ছে তোমার ভেনিজুয়েলাতে, অর্থাৎ এর সদর দপ্তর বর্তমানে অবস্থিত হচ্ছে ভেনিজুয়েলাতে এবং এর স্টার্ট হয়েছিল কিন্তু ইরাকে। সো এরপরে দেখো বাংলা একাডেমির প্রাঙ্গণে বইমেলা শুরু হয় 1978 সাল থেকে। সো তুমি দেখবা বাংলা একাডেমিতে কিন্তু প্রতি বছর বইমেলা হয় ফেব্রুয়ারি মাস পুরোটা, অর্থাৎ ফেব্রুয়ারির 1 থেকে 30 তারিখ পর্যন্ত বই উৎসব হয়, বইমেলা হয় এবং বইমেলাটা হয় দুই জায়গায়, সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির প্রাঙ্গণে। আর এই বাংলা একাডেমির প্রাঙ্গণে বইমেলাটা স্টার্ট হয়েছে হচ্ছে 1978 সাল থেকে। আর 1960 সালে বাংলা একাডেমি নামে যে পুরস্কারটা সেটা চালু হয়েছিল। আমরা যদি পরবর্তী অংশটাতে যাই, এখানে বলা হচ্ছে মূল মিলনায়তনটির নাম কি? যেমন আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম, খেয়াল করো, আমরা এখানে বলছিলাম যে মূল ভবনের পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। তাহলে পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। তোমার প্রশ্ন আসতে পারে না, ভাইয়া বর্তমান নামটা কি? পূর্ব নাম যদি বর্ধমান হাউস হয়, বর্তমান নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। তারপরে দেখো বাংলা একাডেমিতে অবস্থিত ভাস্কর্য হচ্ছে মুদের গর্ব অখিল পাল। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এইটা মাথায় রাখবা যে মুদের গর্বটা কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। আবার এই বাংলা একাডেমি প্রাঙ্গণটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে অবস্থিত, তাই আমরা প্রায়শই বাংলা একাডেমিতে যেতে পারি বা বইমেলা হলে আমাদের বাংলা একাডেমিতে প্রায় সবারই যাওয়া হয়। তারপরে দেখো এখানে নজরুল এবং রবীন্দ্র মঞ্চ আছে, অর্থাৎ এই বাংলা একাডেমির মধ্যে নজরুল মঞ্চ এবং রবীন্দ্র মঞ্চ আছে। কি আছে? নজরুল মঞ্চ, রবীন্দ্র মঞ্চ। পরীক্ষা আসতে পারে না যে বাংলা একাডেমিতে কি অবস্থিত, বা ধরো নজরুল মঞ্চ কোথায় অবস্থিত, রবীন্দ্র মঞ্চ কোথায় অবস্থিত, উত্তর হবে বাংলা একাডেমি। তারপর দেখো বাংলা একাডেমি থেকে পত্রিকা প্রকাশিত হয়। কি কি বাংলা একাডেমি থেকে যে পত্রিকা প্রকাশিত হয় সেটা হচ্ছে গবেষণামূলক ত্রৈমাত্রিক, তারপর উত্তরাধিকার প্রকাশ হয় সৃজনশীল মাসিক, ধান, তারপর হচ্ছে বাংলা একাডেমির জার্নাল হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশিত ষান্মাসিক পত্রিকা লেখা। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু প্রকাশিত হয়ে থাকে। সো এইগুলাকে একটু নোট ডাউন করে রাখবা যে বাংলা একাডেমি থেকে নিচের কোন কোন পত্রিকাগুলো প্রকাশিত হয়। এবং এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন না আসলেও বিসিএসে আমি দেখেছি প্রশ্ন আসতে। আমরা পরবর্তী টপিকে চলে যাই। বার্ড নিয়ে আমরা অনেকেই জানি। বার্ড কি? চলো আগে আমরা দেখে নেই। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য যে সংগঠনটি কাজ করে তাকে বলা হয় বার্ড। তারপর একটু খেয়াল করে দেখো এই ক্ষেত্রে এই যে রুরাল এরিয়াটাকে ডেভেলপমেন্ট করে সেটা প্রতিষ্ঠিত হয় 1959 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যক্ষ আক্তার হামিদ খান, পাকিস্তানের অধ্যক্ষ আক্তার হামিদ খান। বাংলাদেশের সমবায় আন্দোলনের পথিকৃৎ বলা হয় এটাকে। এটার অবস্থান হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে। তাহলে অনেক সময় এই প্রশ্নটা কোথায় করা হয় যে বার্ড কোথায় অবস্থিত, তাহলে বার্ডের অবস্থান আমরা কই বলবো? চোখ বন্ধ করে বলবো কুমিল্লার কোটবাড়িতে। আবার দেখো অপর নাম হচ্ছে কুমিল্লা
মডেল। উদ্দেশ্য হচ্ছে পল্লী অর্থনৈতিক উন্নয়ন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বার্ড, প্যাক, সরকারি বিশ্ববিদ্যালয় প্রভৃতি। সো এই জিনিসটাকে একটু নোট ডাউন করে রাখো। এবং ক্লাসের পিডিএফটা আমি ইউটিউবের ডেসক্রিপশনে এবং তুমি ফেসবুকে থাকলে আমাদের প্রথম কমেন্টে, ইউটিউবের ফার্স্ট কমেন্টে এইটা, এবং আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমরা পরীক্ষা নেই, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। সো একটু যদি খেয়াল করো পরবর্তী টপিকটা, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। দেখো, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় 1784 সালে, মানে অনেক আগে। সো এই ক্ষেত্রে দেখবা প্রতিষ্ঠাতা ছিলেন স্যার উইলিয়াম জোন্সকে, এখানে মাথায় রাখবা জোন্স নামটা, যে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান প্রতিষ্ঠা হয় 1952 সালে। কি এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান, যখন জিনিসটার নাম আমরা পাকিস্তানে নিয়ে গেলাম তখন এটা 1952 সালে হয়। 1972 সালে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ নাম রাখা হয়, অর্থাৎ 1972 সালে স্বাধীনতার পরের বছর এর নামটা পরিবর্তন করে রাখা হয় এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। ঠিক আছে, তারপরে দেখো 2003 সালে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার প্রথম জ্ঞানকোষ বাংলাপিডিয়া বের হয় 10 খণ্ডে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার প্রথম জ্ঞানকোষ যেটাকে বলা হয় বাংলাপিডিয়া, সেটা বের হয় এই প্রতিষ্ঠানের অংশ থেকে। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ট্রি বা বৈশ্বিক ভাষাবৃক্ষ নামক একটি ভাস্কর্য স্থাপন করা হয়, ভাস্কর হচ্ছে আইভি জামান। আইভি জামান এই জিনিসটা করেন, এবং স্যার উইলিয়াম জোন্স হচ্ছে ইনি। তোমাদের বোঝার সাথে আমি চিত্র সহকারে দিচ্ছি যেন একটা স্টুডেন্ট এই ক্লাসগুলো পড়ে নিজেকে খুব ভালোভাবে এগিয়ে রাখতে পারে। তারপরে আমরা যদি দেখি আমাদের একটা কোর্স আছে, এটা নিয়ে একটু বলে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা না, তুমি বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা না, তাহলে এই কোর্সটি তোমার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে। দেখো, এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে যদি পরীক্ষা দিতে চাও, কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে পরীক্ষা দিতে চাইলে আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে। এগুলো তো ফ্রি ক্লাস, প্রাইভেট ব্যাচে আরও যত্ন সহকারে, আরও প্র্যাকটিস সহকারে পড়ানো হয়। সেখানে বাংলা ক্লাস হবে 20টি, ইংরেজি ক্লাস হবে প্রায় 25টি, আমরা 20টি দিয়েছি, সাধারণ জ্ঞানের ক্লাস হবে প্রায় 20টি, এবং সাম্প্রতিকের ক্লাস সহ 25টির মতো হবে। কোর্স ফি রাখছি আমরা 3000 টাকা। এই ক্লাসগুলোর পরে তোমাকে প্র্যাকটিস শিট দেওয়া হবে। দেখো, প্র্যাকটিস শিটটা আবার কি? ধরো এই যে টপিকগুলো পড়ানো হচ্ছে সেই টপিকগুলো থেকে বিগত বছরে আসা সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তোমাদেরকে দিয়ে দিব, সেগুলো পড়লে ওইখান থেকে কমন পড়ার সম্ভাবনা 90%। তারপরে দেখো পিডিএফ দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে, ক্লাসের যে লেকচারগুলো সেগুলো পিডিএফ আকারে দেওয়া হবে যাতে তুমি ঘরে বসে পড়তে পারো। এগুলো পড়লে আর বই লাগবে না। এবং আমাদের টোটাল কোর্সটা শেষ হলে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব 20টা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে 7টা করে এমসিকিউ থাকবে। 20টা পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করে নিতে পারবা। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ধরো তুমি একটা ক্লাস করতে পারো নাই, আজকে অসুস্থ ছিলা, বাসায় মেহমান ছিল, কিংবা তুমি কোনো একটা কারণে অনেক দিন হয়ে গেছে, ধরো তুমি প্রথম ক্লাস করেছিলা 2 মাস আগে, তোমার প্রথম ক্লাসের বিভিন্ন টপিক মনে নাই, তুমি চাইলেই আবার সেই ক্লাসটা করে নিতে পারবা, যেহেতু এটা রেকর্ডেড থাকবে। প্রতিটা ক্লাস শেষে যেমন বললাম আমরা পিডিএফ লেকচার শিট আকারে বা লেকচার শিটটা পিডিএফ আকারে দিব। কোর্স শেষে আমরা প্রতিটা ক্লাস শেষে আমরা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য দিব। প্রতিটা ক্লাস শেষে আমরা পরীক্ষা নিব। পরীক্ষার জন্য যদি কোনো সমস্যা হয় সলভ ক্লাস দিব। সলভ ক্লাসে যদি তোমার কোনো প্রবলেম থাকে টিচারের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা। সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে। ক্লাসগুলা আমরা অবশ্যই সন্ধ্যার দিকে নিব, এবং বাকি সব ইনফরমেশন জানতে চাইলে আমাদের এই নাম্বার 2টাতে কল দিতে পারো। এই 2টা নাম্বারে কল দিলে তোমাকে বিস্তারিত বলে দেওয়া হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য তুমি কিভাবে নিজেকে গুছাতে চাচ্ছ, কিংবা আমাদের ফেসবুক পেজে তুমি ইনবক্স করলে তোমাকে বিস্তারিত বলে দেওয়া হবে। আমরা যদি পরবর্তী টপিকটাতে যাই, দেখো এখানে বলা হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা হচ্ছে BRRI। দেখো BRRI, ঠিক আছে, এটা কি? দেখো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটাকে বলা হয় বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠিত হয় 1970 সালে। তোমাকে আরেকটা তথ্য দিই, 1970 সালে আমাদের এখানে দেখবা যে প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম প্রকাশ হয়। ঠিক আছে, এটা হচ্ছে বাংলার প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম। আবার দেখবা এই 1970 সালের দিকেই জহির রায়হান তার সুন্দর চলচ্চিত্র আমাদেরকে উপহার দিয়েছিল। আমরা আমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে জহির রায়হান তার খুব সুন্দর একটা চলচ্চিত্র কিন্তু আমাদেরকে 1970 সালের দিকে উপহার দিয়েছিলেন। তারপর দেখো এই BRRI এর বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশনের অবস্থান হচ্ছে জয়দেবপুর গাজীপুরে, অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? জয়দেবপুর গাজীপুর, জয়দেবপুর গাজীপুর, জয়দেবপুর গাজীপুর। চমৎকার। কিন্তু আমরা পরের অংশটা দেখি। দেখো নিপোর্ট হচ্ছে মূলত পপুলেশন নিয়ে কাজ করে, মাথায় রাখবা। দেখো
ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটাকে বলা হয় নিপোর্ট, বাংলাদেশের জনসংখ্যা নিয়ে যারা কাজ করে, প্রতিষ্ঠিত হয় 1977 সালের দিকে। অবস্থান আজিমপুর, ঢাকা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কিন্তু আজিমপুর, এটা আমাদের খুব কাছে। উদ্দেশ্য জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান, অর্থাৎ নিপোর্টটা মূলত কাজই করে জনসংখ্যা নিয়ে আমাদেরকে ধারণা দেয় কি পরিমাণ গ্রোথ হচ্ছে, বাংলাদেশের জনসংখ্যার অবস্থান কীরকম, আসলে জনসংখ্যার কেমন আছে, মানে সব জনসংখ্যা তাত্ত্বিক রিপোর্ট তারা কিন্তু প্রকাশ করে থাকে। আমরা পরবর্তীটা দেখি বারডেম। বারডেম হচ্ছে ডায়াবেটিক্স রিলেটেড একটা প্রতিষ্ঠান, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে শাহবাগের সাথে অবস্থিত। আমরা দেখি, দেখো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডায়াবেটিক্স হাসপাতাল হচ্ছে বারডেম। পূর্ণরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশনস ইন ডায়াবেটিস এন্ডোরিনি অ্যান্ড তোমার মেটাবলিক ডিসঅর্ডার্স। অর্থাৎ তুমি দেখো এটা হচ্ছে বারডেমের পূর্ণ রূপ। অর্থাৎ এই জিনিসটা একটু মাথায় রাখবা যে বারডেমের পূর্ণ রূপ আসবে না, কয়েকটা এই ডক্টরিক ওয়ার্ড ইউজ করতে যায় আমারই অবস্থা হয়ে গেছে, যেমন এন্ডোরাইন, আবার এখানে বলা হচ্ছে মেটাবলিক, ঠিক আছে, প্রথমবার উচ্চারণ করতে গিয়ে আমারই কষ্ট হয়ে যাচ্ছে। দেখো প্রতিষ্ঠিত হয় 1956 সালের 28 এপ্রিলে পাকিস্তান থাকাকালীন সময়ে, এবং প্রতিষ্ঠাতা ছিল ডক্টর ইব্রাহিম। কে ছিলেন? ডক্টর ইব্রাহিম বারডেমের প্রতিষ্ঠাতা। এই যে বারডেমের বিল্ডিংটা, যেটা শাহবাগে তুমি আসলেই দেখতে পাবা, এবং এটার প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। এইটা অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে। এবং এটা মাথায় রাখবা যে বারডেম হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ডায়াবেটিক্স বিশেষজ্ঞ বা ডায়াবেটিক্স হাসপাতাল, ঠিক আছে। আমরা পরবর্তী টপিকটা দেখি নায়েম। নায়েম কি? ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট, মানে প্রতিষ্ঠাকাল হচ্ছে 1959 সালে, এবং নায়েম হচ্ছে তোমার ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ শিক্ষা বিষয়ক কাজ কারবার করে, এবং এর অবস্থান হচ্ছে ময়মনসিংহ। তাহলে নায়েম কোথায় অবস্থিত? নায়েম কিন্তু তোমার ময়মনসিংহে অবস্থিত। আমরা পরবর্তী টপিকটাতে যাই, একনেক। দেখো এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক, প্রধান বা সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। এইটা অনেক সময় পরীক্ষা থাকে যে একনেকের প্রধানকে? প্রধানমন্ত্রী। এই একনেকের প্রধান কিন্তু ডিরেক্ট প্রধানমন্ত্রী হয়ে থাকেন একটা দেশের বা বাংলাদেশের। বিকল্প সভাপতি হচ্ছে অর্থমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ হচ্ছে একনেক। ধরো তুমি একটা প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছ, সেই প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি একটু খেয়াল করলে দেখবা যে সর্বোচ্চ সিদ্ধান্ত যে প্রণয়ন করে সেই অংশটা কিন্তু হচ্ছে একনেক, এবং একনেকের প্রধানকে? একনেকের প্রধান কিন্তু হচ্ছে ডিরেক্ট প্রধানমন্ত্রী, আর তার অনুপস্থিতিতে অর্থমন্ত্রীকে এর প্রধান ধরা হয়। আমরা যদি দেখি পেট্রো বাংলা, পূর্ব নাম বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, বর্তমান পেট্রো বাংলা জ্বালানি খনিজ সম্পদ বিভাগের প্রথম প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা হচ্ছে 1972 সালে। এই হচ্ছে পেট্রো বাংলার বিল্ডিংটা। আশা করি এইরকম বুঝে বুঝে পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই মিস হবে না। আর এর চেয়ে চমৎকারভাবে পড়ানো হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচে। জাস্ট প্রাইভেট ব্যাচে অ্যাড হয়ে যাও, চমৎকার সার্ভিসগুলো নাও। তারপরে দেখো জাতীয় মানবাধিকার কমিশন, চেয়ারম্যান বা সদস্যের বয়স সীমা হচ্ছে ন্যূনতম 35। তোমার 35 বছর না হলে তুমি মানবাধিকার কমিশনে যোগ দিতে পারবা না, এবং সর্বোচ্চ 70 বছরের বেশিও থাকতে পারবা না। চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেন স্বয়ং রাষ্ট্রপতি, এবং বর্তমান চেয়ারম্যান হচ্ছে নাসিমা বেগম। কি? মানবাধিকার প্রধান, অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান হচ্ছে বা চেয়ারম্যান যাকে ধরা হয় তিনি হচ্ছে নাসিমা বেগম। সো পরবর্তীতে দেখো উপজাতিক সাংস্কৃতিক ইনস্টিটিউশন, প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউশন মানে ইনস্টিটিউট অবস্থিত রাঙামাটিতে। প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত 1978 সালে। এছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউশন বান্দরবন, খাগড়াছড়িতে রয়েছে, অর্থাৎ বান্দরবনে আছে, খাগড়াছড়িতেও আছে। রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত আবার রামু কক্সবাজারে, অর্থাৎ রাখাইনদের জন্য যেটা সেটা রামু কক্সবাজারে অবস্থিত। আর প্রথম স্টার্ট হয়েছিল 1978 সালে রাঙামাটিতে। এছাড়াও খাগড়াছড়ি এবং বান্দরবনে আলাদাভাবে এই ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে তোমার সংগঠন নিয়ে রয়েছে, যেটা সাংস্কৃতিক সংগঠন বলা হয়। আমরা যদি এখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের দিকে দেখি, দেখো বিশ্ব সাহিত্য কেন্দ্র যারা বই নিয়ে কাজ করে, এবং মাথায় রাখবা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রথম যে বইটা প্রকাশিত হয়, মানে বিশ্ব সাহিত্য কেন্দ্র তো বই ছাপায়, বই নিয়ে কাজ করে, তো তাদের যে প্রথম বইটা প্রকাশিত হয় সেই বইটার নাম কি? সো তুমি একটু ভালো করে খেয়াল করলে দেখবা এটা হচ্ছে তোমার, আমরা দেখতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তুমি নাম শোনো নাই? আমরা এর আগে পড়িয়েছিলাম যে সাহিত্য বিশারদ, সেই জায়গায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই আছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, তার একটা বই আছে পালামৌ। এই পালামৌ হচ্ছে একটা ভ্রমণ বিষয়ক উপন্যাস টাইপের বই। এই পালামৌ বইটা প্রথম বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত হয়, এবং এর রাইটার ছিল সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। সঞ্জীব আছে না? এই যে সঞ্জীব, দেখো সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, যিনি হচ্ছে
তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই, ঠিক আছে। সো তোমাকে প্রশ্ন করা হলে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রথম প্রকাশিত বইয়ের নাম পালামক। দেখো প্রতিষ্ঠা কত সালে? 1978 সালে। কে প্রতিষ্ঠা করেন? অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার, যার বয়স প্রায় 80-র উপরে, বর্তমানে তিনি জীবিত আছেন। স্লোগান আলোকিত মানুষ চাই। তাহলে প্রশ্ন যদি আসে আলোকিত মানুষ চাই কার স্লোগান, উত্তর হবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের কল্যাণে বাংলাদেশের প্রায় প্রতিটা কলেজ স্কুলের মধ্যে কিন্তু তাদের বই পাওয়া যায়। সো আমরা যদি পরবর্তীতে দেখি, দেখো এতক্ষণ আমরা যা পড়লাম এইগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো আমাদের ক্লাসগুলোর মর্মার্থ কতটুকু। দেখো একনেকের প্রধানকে? প্রধানমন্ত্রী আমরা বলেছিলাম। এবং প্রধানমন্ত্রী যদি না থাকে তার অনুপস্থিতিতে, সে যদি অনুপস্থিত থাকে, ধরো সে উপস্থিত থাকতে পারলো না, সেই ক্ষেত্রে কিন্তু প্রধান হবে অর্থমন্ত্রী। এমনিতে সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। এবং এটা কিন্তু 43তম BCS 2021 সালে এসেছিল, মাথায় রাখবা। তারপরে দেখো আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? এটা 32তম BCS এসেছিল এবং এর উত্তর হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমরা যেমনটা বললাম যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান হচ্ছে আলোকিত মানুষ চাই। তারপরে দেখো বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন? 29তম BCS আসছে, অবশ্যই 3 ডিসেম্বর 1955 সালে, যেটা আমরা একটু আগেই দেখেছি। তারপরে দেখো নিপোর্ট কি? আমরা একটু আগে দেখেছি, আমরা বলেছি নিপোর্ট, পি মানে কি? পপুলেশন। সো এই ক্ষেত্রে নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক একটা প্রতিষ্ঠান, আমরা যেটা নিয়ে একটু আগে কথা বলেছি। তারপরে দেখো বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? আমরা দেখেছি যে বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হচ্ছে তোমার অধ্যাপক মাজহারুল, আর প্রথম পরিচালক ছিল ডক্টর এনাম। আমরা দেখেছিলাম না যে এনামকে দেখেছিলাম আমরা শুরুতে, যে ডক্টর এনাম উনি ছিলেন প্রথম, এবং আমরা দেখেছি অধ্যাপক মাজহারুল ইসলাম ছিলেন তোমার বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক, আর পরিচালক ছিলেন ডক্টর এনাম। সো আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। আমরা বলেছি বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস, আর বর্তমান নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। সো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমার কাছে দারুণ লেগেছে। তুমি জাস্ট পিডিএফটা ডাউনলোড করে পড়তে থাকো। এত চমৎকার ক্লাস আমার মনে হয় না অনলাইনে সচরাচর পাওয়া যাবে। এবং তুমি তোমার বন্ধুবান্ধবকে আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে বলে দাও, যত ফলো করতে পারো। এবং ফেসবুক পেজে থাকলে আমাদের সাথে কানেক্টেড থাকো, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করতে পারবা, এবং ফুল ফ্রি এত সুন্দর সাপোর্ট আমার মনে হয় না অনলাইনে গুছানো আকারে পাবা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, আসসালামু আলাইকুম।